নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি খুব ইম্পর্টেন্ট অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনা করার জন্য, এবং আমার মনে হয়েছে এই অ্যাস্ট্রোলজিক্যাল আলোচনাটি আপনাদের শোনা প্রয়োজন, জানা প্রয়োজন। খুব ভালো মতন যদি আমরা গোচরগত ট্রানজিটগত অবস্থান দেখি, তাহলে 13ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি এই যে 16টা দিন, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, এই যে 16টা দিন, এই 16টা দিন বিরল কিছু যোগ সৃষ্টি হচ্ছে এবং কন্ট্রাডিকশন ক্রিয়েট হচ্ছে। তার কারণ সেখানে বেশিরভাগটাই পজিটিভ এবং কিন্তু নেগেটিভ জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। আমি প্রত্যেকটি রাশি ধরে ধরে আলোচনা করব যে কোন রাশির উপর কি প্রভাব বর্তাচ্ছে, কি প্রভাব বিস্তার করছে। প্রথমে একটু বলে নিই, 13 তারিখ আমি যদি সব ট্রানজিটের জায়গা লক্ষ্য করি, তাহলে কুম্ভ রাশির উপর 13 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত কুম্ভ রাশির উপর রবি, শুক্র, বুধ এবং রাহুর অবস্থান সৃষ্টি হচ্ছে। মেষ রাশি থেকে যদি দেখা যায়, তাহলে এই পুরো যে রবি, শুক্র, বুধ এবং রাহুর যে অবস্থান, একত্রীকরণ, সেটা কিন্তু 11th হাউস হচ্ছে। 11th হাউস মানে কি? 11th হাউস মানে কর্মফলের জায়গা। 11th হাউস মানে আমার যে সফলতা, যেটুকু সফল আমি হয়েছি সেটা ত্বরান্বিত হওয়ার জায়গা। আমি যদি এইটুকুটাকেই নিই, তাহলে মেষ রাশির সাপেক্ষে 11th হাউসে প্রথমত শুক্রাদিত্য যোগ আবার সৃষ্টি হলো, কেননা রবি ট্রানজিট হয়ে গেল 13 তারিখে, আবার চলে এলো। তাহলে শুক্রাদিত্য যোগ, যেটা কিন্তু কিছুদিন আগে আমি বলেছিলাম মকর রাশিতে ছিল, আবার যদি লক্ষ্য করা যায় সেখানে কিন্তু বুধ অবস্থান করছে। শনির ঘরে বুধের অবস্থান অত্যন্ত পজিটিভ সিচুয়েশন ক্রিয়েট করায়। তাহলে বুধ এবং রবির বুধাদিত্য যোগ অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। মেষ রাশি নিয়ে আজকে আমি আলোচনা করছি। তাহলে এই যে শুক্রাদিত্য যোগ, এই যে বুধাদিত্য যোগ, দুটোরই প্রভাব রয়েছে কার, কোন গ্রহের উপর? সাপোর্টিভ জায়গা কোনটা? রবি। তাহলে সেই শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে কুম্ভের ঘরে। কুম্ভ থেকে যদি সমসপ্তম দৃষ্টিটা লক্ষ্য করা যায়, তাহলে কি আসছে? সিংহের ঘরটা আসছে, সেখানে কিন্তু কেতু বসে রয়েছে। কেন সিংহের ঘরটা আসছে? কুম্ভ 1, মীন 2, মেষ 3, বৃষ 4, মিথুন 5, কর্কট 6, তাহলে সিংহ 7 নাম্বার ঘর।
কেতু কি স্যাটিসফ্যাকশনের কারকতা। কখন কেতু স্যাটিসফাই করে মানুষকে? কেতু ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে তখন পাওয়ারফুল হয়ে যায়। তাহলে এক্ষেত্রে দুটো রাজযোগ যে সৃষ্টি হচ্ছে, সেই দুটি রাজযোগ একত্রে বিরল, কিন্তু দুটি রাজযোগ একই ঘরে কিন্তু রাজযোগ সৃষ্টি হচ্ছে এবং সেখানে রবির ইম্প্যাক্ট রয়েছে। এখন রবি শুক্র বুধকে যদি লক্ষ্য করা যায়, তাদের সমসপ্তম দৃষ্টি রয়েছে, কিন্তু সেখানে আরেকটি প্ল্যানেটও রয়েছে, তা হচ্ছে রাহু। এবং খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায়, সামনেই কিন্তু আমার ল্যাপটপটি খোলা রয়েছে, সেই ল্যাপটপ থেকেই আমি দেখে যেটা বলতে পারছি, আমি এটা তো স্ক্রিপ্টেড নয়, আমিও দেখছি, ক্যালকুলেশন করেই বলছি। তাহলে এক্ষেত্রে রাহুকে যদি দেখা যায়, তাহলে রাহুর কিন্তু 3টে দৃষ্টি আছে, 5 নম্বর, 7 নম্বর, 9 নম্বর দৃষ্টি। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে রবি এবং রাহুর একত্রীকরণ কি হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে গ্রহণ দোষও কিন্তু সৃষ্টি করে। রবিতে গ্রহণ লেগে যাওয়া বোঝায়। এখন প্রশ্নটা আসতেই পারে যে এই যে শনির ঘরে শনি উচ্চস্থ বলেই তো রবি উচ্চস্থ হয়ে গেছে, তবেই তো শুক্রাদিত্য যোগ বা বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে প্রপার অর্থে। কিন্তু এটাও মাথায় রাখার প্রয়োজন, রবি এবং রাহুর একত্রীকরণ কখনো কোনো পজিটিভ রিফ্লেকশন দেয় না। রবির যে ইম্প্যাক্ট, রবির যে পাওয়ার, সেই পাওয়ারটাকে কিন্তু স্খলিত করে দেয় রবি এবং রাহুর একত্রীকরণ। যদিও রাহু স্পেসিফিক্যালি মানে যদি আমি শুধুমাত্র রাহু প্ল্যানেটটাকেই দেখি, যদিও ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট রাহুকেও বলা হয়, কিন্তু রাহু অকস্মাৎ লাভ দেয়, আবার রাহু ইলিউশন, আবেগ, ইমোশন দেয়। আবার আমার যে অবস্থান, সেই অবস্থানে আমার যে বাস্তব বোধ বুদ্ধি, সেটার স্খলন ঘটিয়ে দেয়। তাহলে এই গ্রহণ দোষ কতটা এফেক্টিভ নয় সেটা বড় কথা নয়, কিন্তু এই গ্রহণ দোষটাও কিন্তু, যেহেতু রাহুর 3টে দৃষ্টি রয়েছে, তাহলে 5 নাম্বার ঘরেও কিন্তু পড়ছে, 7 নাম্বার ঘরেও কিন্তু পড়ছে, 9 নাম্বার ঘরেও কিন্তু পড়ছে কুম্ভ থেকে। তাহলে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু 11th হাউসে বিরল রাজযোগ সৃষ্টি হয়েছে, যেরকম 11th হাউসে সেরকম ভাবে গ্রহণ দোষও সৃষ্টি হয়েছে, এবং গ্রহণ দোষের প্রভাবটা কিন্তু মেষ রাশি সাপেক্ষে 3 নাম্বার ঘরেও পড়ছে, 5 নাম্বার ঘরেও পড়ছে, 7 নাম্বার ঘরেও পড়ছে। তাহলে এবার আমরা এই দুটোকে মিলিয়ে দেব। প্রথমত শুক্রাদিত্য যোগ, আমি আগেও বলেছি, অর্থনৈতিক জায়গাটাকে বলবান করে এবং সম্পর্কের জায়গাটাকে বলবান করে বা শক্তিশালী করে, সিকিউর করে। বুধাদিত্য যোগ মানে কি, আমার যেই অবস্থানটা সৃষ্টি হচ্ছে সেটা আরো পাওয়ারফুল হয়ে যাওয়া। আবার যদি আমরা গ্রহণ দোষ দেখি, মাথায় রাখার প্রয়োজন আছে, এই যে গ্রহণ দোষ, সেটা কিন্তু বুধাদিত্য রাজযোগ যেই ঘরে সৃষ্টি হচ্ছে সেই ঘরেই হয়েছে। তাহলে গ্রহণ দোষটা, তার পাওয়ারও কিন্তু বেড়ে যাবে। শুধু পজিটিভিটির পাওয়ার বাড়বে, নেগেটিভিটির পাওয়ার বাড়বে না তা নয়। তাহলে রবি এবং রাহুর যে নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা কিন্তু মেষ রাশি সাপেক্ষে 3 নাম্বার ঘরেও পড়বে, 5 নাম্বার ঘরেও পড়বে, 7 নাম্বার ঘরেও পড়বে। তাহলে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মেষ রাশির ক্ষেত্রে কর্মফলের জায়গাটা বা আমার যে সফলতার যে সিচুয়েশনটা হয়ে রয়েছে, আমি যে যতটুকু সফল হয়েছি, 10% হতে পারে, 30% হতে পারে, 40%, 60%, যত পার্সেন্টই হয় সেটা কিন্তু ইনক্রিজ করবে।
এবং সেটা প্রবল মাত্রায় ইনক্রিজ করবে। কেন না, বুধাদিত্য যোগও কিন্তু সাপোর্টিভ হিসাবে রয়েছে, আমার যে ইনক্রিজ সেটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। কিন্তু এক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, এই যে 3 নাম্বার ঘর মানে মানসিকতা মনোভাবের জায়গা, সেখানে রবি এবং রাহুর একত্রীকরণ কি করবে? রবির গ্রহণ দোষ মানে কি, রবির যে পজিটিভ পাওয়ারটাকে অফ করে দিয়ে তার নেগেটিভ পাওয়ারটাকে কিন্তু চড়িয়ে দেয়। তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটায় ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। কিসের জন্য? যেন আমার মানসিকতা মনোভাবের মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি না হয়, ওভার কনফিডেন্সের জায়গাটা যেন না আসে। মাথায় রাখার প্রয়োজন আছে আমার মধ্যে যেন ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা না আসে। যখনই আমার মধ্যে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হচ্ছে তখনই আমার অ্যাডজাস্ট করার ক্ষমতাটা কিন্তু হ্রাস হয়ে যাবে, কম্প্রোমাইজ করার ক্ষমতাটা কিন্তু হ্রাস হয়ে যাবে, স্যাক্রিফাইস করার ক্ষমতাটা কিন্তু হ্রাস হয়ে যাবে। তাহলে এই জায়গাটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন আমি বলি প্রত্যেকে একবার করে যাও সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে, প্রেডিকশন করাও এবং নেগেটিভিটিকে বাই হুক বাই ক্রুক ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটাকে অফ করো। তার কারণ 3 নাম্বার ঘরে কিন্তু নেগেটিভ যে সিচুয়েশন, সেই সিচুয়েশন ক্রিয়েট হয়ে যাচ্ছে আমার মধ্যে। যখনই আমি আস্তে আস্তে বাড়তে শুরু করছি, সফলতার 95 থেকে 98% অর্থনৈতিক জায়গা, অর্থনৈতিক দিক দিয়ে সিকিউর হতে শুরু করছি, তখনই আমি মনে করছি না তো যে এটা আমার দ্বারাই হচ্ছে। আমার দ্বারা তো হচ্ছেই, কিন্তু একটা অর্গানাইজেশনে গিয়ে যদি আমি মনে করি যে পুরোটাই উন্নতি হচ্ছে আমার জন্য হচ্ছে, সেটা ভুল। এবং আমার মতন করে সবকিছু হবে, ওই যে অ্যাডজাস্ট করতে পারছি না, কম্প্রোমাইজ করতে পারছি না, কম্প্রোমাইজ করলেও জোর করে কম্প্রোমাইজ করছি, মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করছি। প্রফেশনালিজমের প্রথম পৃষ্ঠাতেই লেখা রয়েছে অ্যাডজাস্ট করতে হবে, স্যাক্রিফাইস করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। অ্যাডজাস্ট তো করতেই হবে এবং স্যাক্রিফাইস তো করতেই হবে। তাহলে সেই জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যাবার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবার যদি লক্ষ্য করা যায় বিরল যে 2টি রাজ্য সৃষ্টি হচ্ছে, তার প্রভাব ডাইরেক্ট কিন্তু পড়ছে মেষ রাশি সাপেক্ষে 5th হাউসে। 5th হাউস দ্বারা কি হয়, আমাদের সফলতার জায়গাটাকে দেখা যায়। তাহলে চরম স্যাটিসফ্যাকশনের জায়গা। কেন? বুধাদিত্য যোগ হিট করছে, রাজ্য শুক্রাদিত্য যোগ আর রাজ্য বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ তো আরো চাগিয়ে দিচ্ছে, আরো পাওয়ারফুল করে দিচ্ছে। মেষ রাশি সাপেক্ষে 5th হাউস হচ্ছে কিন্তু সিংহ রাশি, সেখানে কিন্তু এই শুক্রাদিত্য যোগ বা বুধাদিত্য যোগের ইম্প্যাক্টটা আসছে। তাহলে আমি যদি 13 থেকে 28 তারিখ পর্যন্ত দেখি, তাহলে নো ডাউট সফলতাটা চরম মানে উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। কিন্তু সেখানে যেহেতু রবি এবং রাহুর একত্রীকরণ এবং রাহুর তো দৃষ্টি রয়েছে, যে মানে 5, 7 এবং 9-তে সেই 7 দৃষ্টি, এবং সমসপ্তমে রবিও যেহেতু দৃষ্টি দিচ্ছে, তার ফলে কি হয়ে যাচ্ছে, উভয়ের দৃষ্টি যখনই আসছে তখন মাথায় রাখার প্রয়োজন আছে আমার বুদ্ধিকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করছি। 5th হাউস দ্বারা বোঝা যায় বুদ্ধিমত্তার জায়গা কেবল নয়, বুদ্ধির জায়গাটা কেবল নয়, সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করছি। তাহলে সেক্ষেত্রেও কিন্তু যদি এই ক্ষেত্রে এটা মানে সমসপ্তম দৃষ্টি না হতো, তাহলে কেবল রাহুর দৃষ্টি পড়তো। কিন্তু এখানে যেহেতু রবি এবং রাহুর একত্রীকরণের দৃষ্টি পড়লো এই তাদের 7th হাউসে, অর্থাৎ মেষ থেকে 5th হাউসে, সুতরাং আমার সফলতাটাও যেমন বাড়বে, আমার 10% থেকে 40% সফলতা ত্বরান্বিতও যেমন হবে। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে অবশ্যই যে এইটা কিন্তু বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার জায়গা, সেই জায়গায় আমার ঘাটতি হয়ে যেতে পারে।
তার কারণ তখন রবির নেগেটিভ প্রভাব আমার মতন করে আমি ভাবতে শুরু করব। এটা কিন্তু পরবর্তীকালে ব্যর্থতা নিয়ে চলে আসবে, যদি না এই জায়গাটাকে আমি আগে থেকেই ক্ল্যারিফাই করে আগে থেকেই এই জায়গাটাকে আমি কন্ট্রোল না করি। তার কারণ যখনই আমার সফল হতে আরম্ভ করছি এবং আমার বুদ্ধিটাকে তখন আমি ভুলভাবে ইমপ্লিমেন্ট করছি, আরে এখন দারুণ সময় চলছে, দিয়ে পুরোটা ইনভেস্ট করে দে, বাস দেখা গেল কোন রকমের কোনো, এরকম আমার স্টুডেন্টদের মধ্যে হয়েছে, দেখা গেল ভুল একটা সিদ্ধান্ত গ্রহণ করে ফেললো, কেননা বুদ্ধিটাকে ইমপ্লিমেন্ট করার সময় আমি সর্বস্ব হয়ে যাবার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায়, 9th হাউস ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে আসছে, যে এই যে 9th হাউস তুলার ঘর, মেষ থেকে 7 নম্বর ঘরে, সেখানে কিন্তু রবির প্রভাবটা আসছে না, সেখানে কার প্রভাবটা আসছে, সেখানে কিন্তু রাহুর প্রভাবটা আসছে, কেননা রাহু দৃষ্টি দিচ্ছে তাদের মানে কুম্ভ থেকে, যেখানে যে পাওয়ারফুল যোগগুলো সৃষ্টি হচ্ছে সেখান থেকে 9th হাউস মেষ থেকে সমসপ্তমে, কেননা তুলার ঘরে, তুলা রাশির ঘরে। তাহলে খুব সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, আমার বৈবাহিক জীবনে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব হয়ে যেতে পারে। তার কারণ রাহুটা তো রবির সাথে নেগেটিভ প্রভাব সৃষ্টি করছে, সুতরাং যখনই সমসপ্তমে আমার বৈবাহিক জীবনে প্রবলেম সৃষ্টি হয়ে যেতে পারে। আমি যদি কারণ 7-9 কানেকশন রয়েছে, আমার যদি পার্টনারশিপ বিজনেস হয়, পার্টনারের সাথে মনোমালিন্যতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার যদি বহু বিজনেস থাকে বা একটা বিজনেস করছি নানান ব্রাঞ্চ রয়েছে, তাদের ক্ষেত্রে প্রবলেম চলে আসতে পারে, কেননা সেই জায়গায় আমি বুদ্ধিটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করছি না। রাহু এক্ষেত্রে নেগেটিভ হয়ে যাচ্ছে, ইলিউশন আবেগ দ্বারা চালিত পরিচালিত হচ্ছি। তার কারণ সমসপ্তমে যখনই রাহুর প্রভাব পড়ছে, তখন সেটা বিজনেসের ক্ষেত্র, পার্টনার, যে কোনো পার্টনার, আমার লাইফ পার্টনার হতে পারে, বিজনেস পার্টনার হতে পারে, তার সাথে বন্ডিং এর জায়গাটা সঠিক মতন লক্ষ্য করা যাচ্ছে না। এবং যেহেতু 7-9 কানেকশন রয়েছে, 7-9 কানেকশন মানে মেষ রাশি সাপেক্ষে 5th এবং 7th কানেকশন রয়েছে, দেখা গেল আমার বিজনেসের সফলতাটা উপভোগ করছে আমার পার্টনার হতে পারে, বা দেখা যাচ্ছে আমার সাংসারিক জীবনে আমি প্রবলেমের মধ্যে রয়েছি, আমাকে ভাঙিয়ে আমার পার্টনার, লাইফ পার্টনার, সে দেখা যাচ্ছে, কেননা রাহুর কানেকশন যখন রয়েছে, ইলিউশন, আবেগ, ইমোশন, এবং মানে এটা বলতেও খারাপ লাগছে, অবৈধতার জায়গাও মারাত্মকভাবে চলে আসছে। মানে একটা কথা আছে না, যার খায় যার পরে তারই লাথি মারে, সেই সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট হয়ে যেতে পারে। সুতরাং আমার যে পার্টনার রয়েছে, সেই পার্টনারকে অবজার্ভ করা প্রয়োজন, জাজ করা প্রয়োজন। আমার সফলতাকে সে ভাঙিয়ে ফুর্তি করে যাচ্ছে, আর আমি শুধু স্ট্রাগল করে যাচ্ছি, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, সেটা নয় তো, সেটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে এই 11th হাউসের যে দুটি রাজযোগের প্রভাব, আমি আগেই কিন্তু বললাম, এই যে দুটি রাজযোগ সৃষ্টি হচ্ছে, শুক্রাদিত্য এবং বুধাদিত্য যোগ, এই দুটো যোগ অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে। কোথায় পাওয়ারফুল হয়ে যাচ্ছে? কিন্তু 5th হাউসে কেবল। তার কারণ রবি, শুক্র এবং বুধের কিন্তু সমসপ্তম দৃষ্টি হয়েছে। 7 নম্বর দৃষ্টি মানে হচ্ছে মেষ রাশি সাপেক্ষে 5th হাউস। তাহলে মেষ রাশির সফলতার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে ইনক্রিজ করবে। কিন্তু এই সফলতা ইনক্রিজ করছে, এইটা কেবলমাত্র 16 দিনের ইনক্রিজ করলে তো চলবে না, সেটাকে লেন্দি প্রসেসের জন্য যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেটাকে অফ করা প্রয়োজন। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার যে সফলতার জায়গা, সেখানে কিন্তু আমিত্বের প্রকাশ জেগে উঠতে পারে। এই আমিত্ব থেকে কিন্তু আরো কয়েকটা জিনিস হয়। আমার হাজবেন্ড ওর মতন মানুষ হয় না, ও অন্য কারোর দিকে তাকাতেই পারে না, এরকম
আপনারা মানে সেলিব্রিটি বলুন, আমার স্টুডেন্ট বলুন, আপনি এখনই বলুন, এখনই আমি 10-12 জনের দেখিয়ে দেব। এমন অনেক স্ত্রী স্বামীর প্রতি মানে কনফিডেন্ট ছিল, এ খারাপ হতে পারে না, বা স্বামী স্ত্রীর প্রতি কনফিডেন্ট ছিল, এ খারাপ হতে পারে না, পরবর্তীকালে দেখা গেল গুপ্লুকেশ বেশি। কেন বললাম? তার কারণ কুম্ভ রাশি সাপেক্ষে যেখানে যোগটা সৃষ্টি হচ্ছে, বুধ কিন্তু সমসপ্তমে হিট করছে। আর বুধ এবং সমসপ্তমের কানেকশন সবসময় কি হয়, সামনাসামনি দেখা যায় বাবা এত পবিত্র, এত যে কোনো ক্ষেত্রে কিন্তু এটা বাবা এর মতন অনেস্ট, এ এত মহান মানুষ, আসলে সবচেয়ে নক্কার মানুষ সে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। আপ্রাণ বোঝাবার চেষ্টা করলাম, কতটুকু বুঝলেন জানি না। এই ভিডিওটা একটু ভালো মতন দেখে সেরকম করে মেষ রাশির জাতক জাতিকারা চলুন। আপনাদের টেরিফিক সময় 13 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর আরেকটা যেতে যেতে বলি, 1 মার্চে কিন্তু শুক্র আবার কিন্তু মীনের ঘরে ট্রানজিট করে যাচ্ছে। মীনের ঘরে শুক্রকে সবচেয়ে শক্তিশালী বলা হয়, এবং সেখানে কিন্তু শনি বসে রয়েছে। এর আগেই যে আমি প্রেডিকশন গুলো করেছি দেখবেন, আমি মীন রাশি নিয়ে বারবার ধরে বলেছি অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাচ্ছে, এবং কোনো মতেই শনির 7.5 নেগেটিভ প্রভাব আসতেই পারে না। তার কারণ 1 মার্চ থেকে কিন্তু শুক্র ট্রানজিট হয়ে যাচ্ছে এবং মীনের ঘরে চলে যাচ্ছে, এবং মীনের ঘরে শুক্র উচ্চস্থ, এবং বৃহস্পতি এবং শনির এখন কম্বিনেশন অত্যন্ত পজিটিভ চলছে, একজন আরেকজনের ভ্যালেন্টাইন হয়ে রয়েছে এখন। সুতরাং শনি এবং শুক্রের প্রভাব মেষ রাশির কিন্তু 2026 মার্চ এপ্রিল মে এই সময়টা যদি দেখি অত্যন্ত পজিটিভ সময়। শুধু যেই জায়গাগুলোকে কন্ট্রোল করতে বললাম সেই জায়গাগুলোকে কন্ট্রোল করবেন। আজকের মতন এটুকুই, নমস্কার।